বিধায়ক হয়ে আপনি এমন কিছু মানুষের জন্য করেছেন যেটা আপনার নিজের হৃদয়ে গেঁথে রয়েছে যে না কাজ একখানা করেছি, এরকম কিছু কাজ আছে? প্রেম টেম করা হয়নি? মারা গেছেন বাড়ির লোকও এখন পায় বলে আমার মনে হয় না। প্রেমের একটা অত্যাচার ছিল চরম। মাগুর মাছ মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এইসব। এরকম মিথ্যা কথা বলে, কাজ ঠিক মতো বলে করে না, ঠিক আছে, তিরপল ফিরপল নিয়ে এইসব নিয়ে সব কিছু যারা করে না, রাজনীতি থেকে অনেক দূরে থাকে, তাদের ব্যাপারে কি বলবো? তারাই হচ্ছে সব থেকে বড় বিচারক। তো একদম। বিরোধী দল যেভাবে বিরোধিতা করছে সেটা কি তাদের অন্য কিছু লক্ষ্য রয়েছে না এমনি বিরোধী করছে? বিরোধী দল তো তার জনগণের বিশ্বাস স্থাপন করতে হবে, জনগণের বিশ্বাসই নেই। বিশ্বাস আগে বিজেপি করতো, দাবিয়ে রাজনীতি করেছে, তারা এককালীন দাবিয়ে তৃণমূলকে গালাগাল দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিয়েছে, আপনাকে গালাগাল দিয়েছে। আজকে তারা কিন্তু বিজেপি ছেড়ে কিন্তু তারা তৃণমূলে যোগদান করেছে। সব্যস উদাহরণ আমি সন্তোষদার কথা বলছি, রিসেন্টলি বাপি মির চেনেন, আপনার হাত ধরেই ও জয় করেছে। আমি যদি জয়েন করি দলে এই মুহূর্তে, তো কোন দল করা দরকার? জয় শ্রীরাম, শ্রীরাম সীতা, রাম লক্ষণ, এগুলো বলা বা কোনো জায়গায় বলার দরকার। বিরোধীরা যেভাবে বিরোধ করছে, তো সেভাবে একজন বিধায়ক হিসেবে আপনি কি আস্থা রাখেন তাদের উপর যে হ্যাঁ এটা করতে পারে না? তারা তো এরকম কোনো বিরোধী দলে এমন কোনো মানুষ আছে যার সঙ্গে আপনার পরিচয় আছে, আপনি মনে করেন না মানুষটা ভালো বা ভালো কাজ করছে, তার নেতিবাচক ভালো, এরকম কেউ আছে? এই হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ পডকাস্ট ভিডিও। আজকে আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমান জেলার মেমারি ব্লগে। আজকে যে পডকাস্টের যে আমাদের প্রধান অতিথি, এমন একজন অতিথি রয়েছে, এমন একজন মানুষ রয়েছে, সেই মানুষটা সম্পর্কে বলা বাহুল্য যে আপনি সবাই জানেন, এই মুহূর্তে পডকাস্টে আমার থাম্বনেলে দেখে ফেলেছেন। সে এমন একজন বর্ধমান জেলার মেমারি ব্লকের বিধায়ক তথা মধুসূদন ভট্টাচার্য। আজ আমি এই মুহূর্তে তার বাড়িতে রয়েছি। একদম কত সুন্দর গার্ডেন ফার্ডেন দেখতে পাচ্ছেন। ইনি মনে হচ্ছে খুব মানে এইসব ভক্ত আর কি, নেচার, গ্রাম্য, ঠিক আছে। তো আজকে এই মানুষটার সঙ্গে যতটা আমি জানি যে মানুষের সঙ্গে থাকা, মানুষের সাথে মানুষের পাশে থাকা, মাটির মানুষের সঙ্গে থাকা, মানে তার ফেসবুকে আমি অনেক কিছু দেখেছি, রিসার্চ করেছি এবং অনেক জায়গায় দেখেছি তিনি মানুষের সাথে মানে মাঠে গিয়ে ডাইরেক্ট চাষিদের সঙ্গে কথাবার্তা, মানে ওপেন আপ। একটা বিধায়ক আজকের জেনারেশনের পলিটিক্স, যে কোনো দলের রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, সেই সূত্রে আজকের তারিখে একটা বিধায়ক এইরকম কিভাবে করতে পারে, মানে কিভাবে সম্ভব যে এইভাবে ডাইরেক্ট মানুষের সঙ্গে যে কানেক্টেড হওয়াটা, এটা একমাত্র মানে আমিও মেমারির বাসিন্দা। তো আমি মেমারির বাসিন্দা না হলে আমি মনে হয় এরকম একটা বিধায়ককে দেখতে পারতাম না। মানে মাটি থেকে উঠে আসা সেই মানুষের সঙ্গে আজকে আমার সঙ্গে বসে তার সঙ্গে কথা বলবো, সেই মাটির গল্পগুলো শুনবো আর আপনাদেরকে শোনাবো। বাস ইন্টারেস্টিং হবে। বাস একদম আমি এই মুহূর্তে তার বাড়িতেই চলে এসেছি। আর যদি আপনি এই মানুষটার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। এই হচ্ছে বিধায়কের বাড়ি, কোনো কলিং বেলও নেই, একদম সিম্পল সে পুরোনো জামানার সেই কাঠের দরজা, মানে কোনো উন্নত মান নেই, কিছু দেবে। মাস্টারমশাই, অনেকদিন পর ফাইনালি। হ্যাঁ, এতদিন আপনার পিছনে থেকে মানে এই অবস্থা। তো বাড়িটা খুব সুন্দর, আর দরজা লাগিয়ে দিই আপনার নাকি? সুন্দর থাক না না, এরকম প্রাকৃতিক। আমি এসে দেখলাম যে ভাবলাম যে একটা বিধায়কের বাড়ি মানে মানে বিরাট একটা লাক্সারিজ বাড়ি হবে, লাক্সারিজ গেট হবে, কিন্তু আপনার সেই পুরোনো জামানার গেট, পুরোনো জামার দেওয়াল, সেই রকমই ছোটখাটো বাড়ি। আমার জন্মটা যেভাবে হয়েছি, হ্যাঁ, আমি সেটাকেই মনে রাখার চেষ্টা করি একদম। আর এমনিতে কতজন তো গাছতলা রয়েছে, এটা ঘটনা। হ্যাঁ, এটা মনে হবে খুব বড় বড় কথা, কিন্তু গাছতলা রয়েছে, অনেকেই তো অনেক নিরাশ্রয় অবস্থায় রয়েছে, সেটা তো আছে। কিন্তু আজকে রাজনীতিতে বিধায়ক তো ছাড়েন, ছোটখাটো নেতা মন্ত্রীদেরকে মানে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে সেক্ষেত্রে দেখো প্রত্যেকের নীতি আদর্শ তো আলাদা। মানে আপনি এইসব নিয়ে থাকেন নাকি, মানে রাজনীতির বাইরেও? না, এগুলো আমি দেখতে পারি না, এটা আমার দেখে আমার স্ত্রী। কি আছে এখানে? এখানে ওই জবা গাছ আছে, পাতিলেবু গাছ আছে। পাতিলেবু গাছ আছে, আমি যাওয়ার সময় কিছু পাতিলেবু নিয়ে যাবো। আচ্ছা, এই সময় নিয়ে যাই। এটা পুরোটাই মানে আপনার এখানটা পুরোটাই তোমার ওই এখানে মাটিটাকে ভরাট করা হয়নি, মানে মাটিটাই রাখা হয়েছে যাতে গাছপালা থাকতে পারে। ফুল গাছের শখ আছে আমার। কি গাছ আছে? আচ্ছা, বৌদির ফুল গাছ ছোট শখ আছে। চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, নয়নতারা। এটা নয়নতারা? এটা নয়নতারা। ওটা নয়নতারা, সাদা সবুজটা। নয়নতারা আছে। আচ্ছা, লেবু অনেক লেবু আসছে। অনেক লেবু হয়েছে, এই সময় সুবিধা হয়, অনেকে আসে নিয়েও যায়। আপনার গ্রাম থেকে, পাড়া থেকে নিয়ে যায়? আমিও নিয়ে যাবো এবার। ঠিক আছে, জায়গা তো অল্প, এখন এর মধ্যে
তো মাস্টারমশাই, হুম। প্রথম কথা তো অসংখ্য ধন্যবাদ, এতদিন আপনাকে আপনার পিছনে থেকে না আজকে সেটা আমারও খারাপ লাগছে, যে তোমরা ফাইনালি অনেক পিছনে পড়েছি, অনেকবারই অনেক যোগাযোগ ফোন করেছি করেছো, আপনাকে, যোগাযোগ করেছো। ঠিক আছে, ফাইনালি সেই দিনটা আজকে। এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এতটা ব্যস্ত থাকার মধ্যেও একজন বিধায়ক কতটা ব্যস্ত থাকতে পারে সেটা আমরাও জানি। তো সেক্ষেত্রে খুব অসংখ্য ধন্যবাদ যে আমাদের চ্যানেলে এরকম একটা সময় দেওয়ার জন্য। আর সেটা আজকে হচ্ছে দেখো, খুব বেশি প্রচারের তো দরকার নেই, কাজের মধ্যে থাকলেই হবে। একদম 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 কিন্তু তোমাদেরও মিডিয়া বা জনসাধারণের সামনে একটা তুলে ধরতে হবে এই কারণে যে ঠিক ঠিক ডিউটিটা করছি কিনা এটাও আমাদের ভাবা দরকার। এটাও জরুরি, মানুষের জানা জরুরি। একটা আত্মসমালোচনা বলো বা এমনি নিজেদের মনকে প্রশ্ন, যে সম্পূর্ণভাবে তো সার্ভিস দিতে হয়তো পারছি না, কিন্তু যতটা আমাদের নেত্রী নির্দেশ মতো সেইভাবে যে চলতে হবে, দলটা গঠনের তো ওইভাবেই আছে। আর লোকে বলবো এই দলের সঙ্গে এই দলের পার্থক্য কি, সেইভাবেই জনগণের পাশে থাকা। আর আমাদের তো দিদিমণি সবসময় বলেন, মমতাদি, যে আমি ধরে নেন আমি বাড়ির কাজের লোক, কারণ আমি সেইভাবেই উঠে এসেছি এবং সেইভাবেই আমি প্রতিজ্ঞাবদ্ধ। একদম আমরা যদি তার ছিটে ফোটাও থাকতে পারি, এই চেষ্টাটা আছে আর কি। আচ্ছা, তো আপনি তো এখন আপনার যে ছোটবেলাটা কেমন কেটেছিল? ছোটবেলা যেমন সবাইকার কাটে, এমনি মানে মেমারিতে পড়াশোনা আপনার? মেমারিতে না, আমার পড়াশোনা নিজের গ্রামে হাই স্কুল আছে আমাদপুরে। আচ্ছা, প্রাইমারি স্কুল আছে নিঃশঙ্ক বলে, এই গ্রামেরই 2.5-3 কিলোমিটার দূরে। আচ্ছা, ওইখানেই পড়তো, ওই যে বারাকপুর আর আমাদপুরের মাঝখানে যে নিঃশঙ্ক গ্রাম আছে, ওখানে পড়াশোনা। ওখানে আমাদের বাড়ির সবাই ওখানে পড়াশোনা। ওখানে সেই সময় পড়াশোনাটা ভালো হতো, সেই জন্য আমাদের বাড়ির লোক ওখানেই, বাবা মা ওইখানেই ভর্তি করিয়েছিলেন দাদা। আচ্ছা, এখন সেইখান থেকে ওই 3 কিলোমিটার আসা যাওয়া করতাম, ভালোই লাগতো বন্ধুদের সঙ্গে আসা যাওয়া করা, গল্প করা। প্রাইমারি স্কুল, তারপর হাই স্কুল হচ্ছে আমাদপুর হাই স্কুল করে, কলেজ হচ্ছে আমার ইটোচনা কলেজ। আচ্ছা, ইটোচনা কলেজে আমি 67 সালে ভর্তি হই, 1967 সালে। এবং ওই যে আরো যে অন্য পরিণয় করো। আচ্ছা, মানে ছাত্র জীবনে যখন কলেজে ছিলেন তখন থেকেই আপনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন? এটা বড় কথা। কেমন ছিল সেই সময় ছাত্র জীবনের রাজনীতি? ঠিক বলেছো। আমি দেখো, এইখানে আমার গ্রামে একজন আমার গুরুদেব ছিলেন। গুরুদেব মানে কি, শিক্ষাগুরু দীক্ষাগুরু, আধ্যাত্মিক ওই লাইনের নয়। তাকে আমি তোমার ওই গুরু বলেই মানতাম। অনেকে আমাকে বলেছে, প্রশ্ন করেছে, অনেক সাধু বাবাও বলেছে, সাধু বাবা না মানে যারা সন্ন্যাসী, যে আপনি দীক্ষা নিন। আমরা দীক্ষা আমার অলরেডি হয়ে গেছে, মনে মনে একজনের সঙ্গে হয়ে গেছে। কেন, উনি প্রাইমারি টিচার ছিলেন এবং ওনার সংসারকে জলাঞ্জলি দিয়ে পাবলিকের কাজ করেছেন। আমরা তার কাছাকাছি থেকে তার হাতে তৈরি হয়ে সেইভাবে করছি, এবং সেটা সমাজ জীবনের কাজ হচ্ছে আমার বছর 12-13 থেকে আরম্ভ। আচ্ছা, আর যেটা বললে রাজনীতি, তারপর সমাজ জীবনে আমরা চলছি কন্টিনিউয়াস। আমরা এখানে কল্যাণ সমিতি বা অন্যান্য কাজ করেছি, পঞ্চায়েতের সঙ্গে সহযোগিতা করেছি, গ্রামে কোনো অসুবিধা হলে সবাই মিলে তার প্রতিবিধান ব্যবস্থা। এই পিচ রাস্তার জন্য চেষ্টা করেছিলাম, সেই সময় হয়নি, পিচ রাস্তা করতে পারিনি, পরে হলো আমাদের গভর্নমেন্ট যখন এলো তখন। যাই হোক, এইসব অনেক গ্রামের চাহিদা ছিল, এবং বর্ধিষ্ণু গ্রামটা ঘুরলে দেখতে পাবে, যেখানে একটা খুব বর্ধিষ্ণু গ্রাম। এখানে 6-7টা পাড়া আছে, প্রচুর লোকজনের বাস। যেমন কলেজে পড়লাম 68-69, 67 ভর্তি হয়েছি, সেই সময় আমি ওখানে কলেজে নির্বাচনে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, সেই সময় এবং তখন সিপিএম এর প্রবল দাপট। আচ্ছা, প্রবল দাপট, রোজই মারধর হয়। ওই যে এখন ওরা বলেন যে কোন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে, যারা দেখেছে তারা 20 বছর রাজত্ব করেছে, কোনো রকম কোনো হয়নি, তারা ইতিহাস দেখেছেন। দেখো, সব রাজনীতির দলটা সবটা খারাপ নয়, এবং নেতারাও সবাই খারাপ নয়, কিছু কিছু ভালো লোক থাকবে, দলেরও কিছু ভালো আছে, তার মধ্যে ভালোর মধ্যে থেকে গ্রহণ করতে হবে। আমার যেটি মেনলি যেটা তুমি বলতে পারো, সেটা হচ্ছে শিক্ষা দীক্ষা। ওই যে আমার গুরু হরিসাধন ভট্টাচার্য, স্বর্গত হরিসাধন ভট্টাচার্য প্রাথমিক শিক্ষক ছিলেন। ওনার কাছে আমার বাবা শুনেছি ব্রিটিশ আমলে মদের দোকানে আগুন ধরিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আপনার বাবা আগুন দিয়েছিলেন, এবং সেই সময় অ্যারেস্ট হয়েছিলেন। আচ্ছা, অল্প কিছুদিন। এখন কাজে ওই যে একটা, ওটা আমি পরে জ্ঞান হয়ে আমি পরে বুঝতে পারছি যে আমার বংশের মধ্যে এরকম ব্যাপারটা। আর যখন কলেজ হলাম তখন তো কলেজে নির্বাচনে দাঁড়ালাম, হেরে গেছিলাম যদিও, তখন তো প্রবল দাপট। যাই হোক, ওই ব্যাপার। তারপরে পঞ্চায়েতে দাঁড়িয়েছি, পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি হয়েছিলাম, এই আমাদের এই যুগে এইভাবেই চলেছে। দিয়ে তোমার দেখো, তখন আপনার বয়সটা কত ছিল? তখন বয়স ছিল যখন ইয়েতে তোমার কলেজে, যখন তখন বয়স কত হবে, তখন
50 আমার জন্ম, 18 বছর। 18 বছর। আচ্ছা, মানে ধরে নিতে পারি আপনি 21-22 থেকে এই 18-20 থেকে আপনি আমার তো টোটালি ফিল্ডে চলে এসেছেন। আসলে তার আগে থেকে ইনডাইরেক্টলি হ্যাঁ। পলিটিক্যাল কাজ করেছি। হ্যাঁ। মানে তাদের সঙ্গে, নেতাদের সঙ্গে থেকেছি, তাদের ভালো কাজকে তখনই মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম ঠিক, যে এইটা ঠিক। ভালো। তুমি জানো 98 সালে দিদি বাড়িতে গিয়ে আমি জয়েন করেছিলাম। আচ্ছা, আমি আর দিদির বাড়িতে গিয়ে? হ্যাঁ, তখন? মেমাইতে অচিন্তবাবু ছিলেন, আচ্ছা, অচিন্তবাবু আছেন, উনি, আমি এবং ওনার এক মেয়ে, আমরা গিয়ে কলকাতায় দিদি বাড়িতে কালীঘাটে গিয়ে আচ্ছা। জয়েন করেছিলাম মলয় ঘটক, হ্যাঁ, সদ্য মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে। উদ্যোগে। আচ্ছা, তিনি বলেছিলেন, ভেবেছিলেন যে আমার মধ্যে হয়তো কিছু কিছুটা আছে। মানে কাজে লাগানো যাবে হ্যাঁ, হয়তো হ্যাঁ, হ্যাঁ। রাজনীতিতে, এইটা আর কি। আচ্ছা। কিছু মানে একবার অস্বাভাবিক কিছু নয়। তো সেইভাবে তিনি নিয়ে গিয়েছিলেন, নিয়ে গিয়ে আমি সেইটাকে বজায় রাখার চেষ্টা করেছি। মলয়দার সঙ্গে তো সেইভাবে কিভাবে পরিচয় হলো তখন? মলয়দেবর সঙ্গে ওই যে আগে আমাদের কংগ্রেস আমলে হুম। নবকুমার চ্যাটার্জি ছিলেন, হুম। বিশ্ব নবকুমার চ্যাটার্জি, মানে তার নাম ছিল গঞ্জুদা। হুম। সেই সময় আমি তো ব্লক কমিটিতে ছিলাম। হুম। ব্লক কমিটিতে ছিলাম, ধরো সেটা হচ্ছে তোমার ওই 70-71 পর থেকে। হুম। 70-71 পর থেকে যতদিন না তৃণমূল কংগ্রেস গঠন হয়, হুম। 90 সালের আগে পর্যন্ত আমি মেমারি ব্লক তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাধারণ তখন থেকে যুক্ত? হ্যাঁ, সাধারণ মানে সম্পাদক। প্রথম থেকেই আপনি তৃণমূল? না, প্রথম তৃণমূল না, প্রথম থেকে কংগ্রেস, কংগ্রেস। আচ্ছা, কংগ্রেস। ওই সেই সময় সেই সময় 90 যখন সালের- আপনি কালীঘাটে গিয়ে দিদির সঙ্গে জয়েন করেছেন, সেটা তখন 90 কংগ্রেসে জয়েন করেছেন? না, তখন তৃণমূলে। তৃণমূলে। আচ্ছা, মানে প্রথম তৃণমূলের থেকে মধ্যে আপনি নতুন কংগ্রেস দল করছেন? করছেন তখন। আচ্ছা। সেই সময় যারা গিয়েছিলেন অনেকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের মধ্যে আমরাও 2-3 জন ছিলাম। আচ্ছা, এরকম সেখান থেকে আপনার রাজনীতি যাত্রা শুরু? রাজনীতি শুরু না, রাজনীতি শুরু তোমার বলতে গেলে সেই ছাত্র জীবন থেকে। ছাত্র জীবন থেকে। হ্যাঁ, তা তোমার তারপর এই যে আরো আরো নিবিড়ভাবে এলাম, হ্যাঁ, গভীরভাবে। গভীরভাবে এলাম, হ্যাঁ। সেটা হচ্ছে এই সময়। কিন্তু ওই সময় যে সময় কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম, হুম। তখন তো আমি অ্যাক্টিভলি কাজ করছি। আচ্ছা। নবকুমার চ্যাটার্জির সঙ্গে আমাদের স্বর্গত নবকুমার চ্যাটার্জি হুম। তার, তিনি এমএলএ ছিলেন, হুম। তার সঙ্গে প্রোগ্রামে যেতাম, তার সঙ্গে থাকতাম, মিটিং করতাম। সাধারণ সম্পাদক মানে বুঝতে হুম, পারছেন, হুম, তো হুম, বয়সটা ফ্যাক্টর নয়। হুম, হুম, হুম। হ্যাঁ, রোল, সেইভাবে একটা রোল। সেইভাবে সেই সময় এখন যেমন স্কুল লাইফ বা কলেজ লাইফটা এখন যেমন হয়ে গেছে, তো তখন কেমন ছিল কলেজ লাইফটা আপনার? এরকমই ছিল না একটু আলাদা? তখন কলেজ লাইফ ছিল অনেকটা বেশি স্ট্রাগল ছিল। স্ট্রাগল ছিল? কলেজ আর লাইফে স্ট্রিক্ট ছিল কিছু, টাইট? হ্যাঁ, টাইট ছিল। মানে এমনি কলেজ লাইফ ছাত্ররা ঠিকভাবে হুম। তো রাজনীতি করতে পারে না। যখনই কোনো রাজনৈতিক দল যদি একটু আলগা দেয়, বা তারা যদি মনে করে যে সবটাই ইয়ে করবো, কি বলবো, রাজনৈতিক কেন্দ্রিক করবো, হুম। তাহলে যা হয় সেটা ছিল। আচ্ছা, ছাত্র জীবনে আমরা একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে, মানে আপনার কলেজ জীবনে, ছাত্র জীবনে যখন আপনি আপনার রাজনীতিটা শুরু করেছিলেন, হ্যাঁ, স্ট্রাগলটা, মানে সেই সময়ে তাহলে মানে প্রেম টেম করা হয়নি? না, ওইসবের তখন ব্যাপারই ছিল না। মানে আপনার মধ্যে এরকম কিছু যে হ্যাঁ কাউকে ভালো না, না, লেগেছে, এরকম কিছু তখন ছিল না? তখন ভালো লাগা মানে সবাইকে সেই সময়টা এরকম ছিল একটা, সবাই সবাই তো ভালো আপনি লাগা। হ্যাঁ, আপনার তখন কিছু ছিল তখন এরকম? হয়তো যে দেখো, মেনলি যেটা হচ্ছে, হ্যাঁ। আমার মা বাবাও মারা গেছেন, বাড়ির লোকও, এখন যে স্ত্রী হুম। বা মেয়েরা, এরা অনেকটা উত্তপ্ত। মানে আমি তো টাইম খুব কম দিই, কম দিই, ফ্যামিলিকে আপনি খুব টাইম সেটা কম সেটা দিচ্ছেন। অবিচার হয় সেই জায়গাটা। তা কিন্তু সেই জন্যে মানে ফ্যামিলি খুব একটা হেল্প পায় বলে আমার মনে হয় না। আচ্ছা, এরকম কখনো হয়নি যে হ্যাঁ না, না, কাউকে? না, 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 ওইসব তখন ওই সমাজের কাজ হুম। আর এলাকার কাজ নেই। যে এরকম কখনো ছোটবেলাকার কলেজ লাইফের কিছু স্মৃতি মনে আছে যেটা আপনি ভুলতে চান না কখনো? কলেজ লাইফে খুব ইন্টারেস্টিং, যেটা এখনো মনে পড়ে আর ভালো লাগে, আর এটা আপনি ভুলতেও চান না কোনো, এরকম কিছু তোমার ইন্টারেস্টিং? নিজের জীবনটাও গেছে, হ্যাঁ। প্রাথমিক জীবন, প্রাথমিক বিদ্যালয়ের জীবন, হাই স্কুলের জীবন, কলেজ জীবন, প্রত্যেকেরই একটা মনে রাখার মতো ব্যাপার। আচ্ছা, আপনার প্রাইমারি স্কুলের একটা ছোট ঘটনা বলেন যেটা আপনি এখনো ভুলতে পারেন? একজন মাস্টারমশাই ছিলেন, তার ট্রান্সফার হয়েছিল। মাস্টারমশাই ট্রান্সফার হয়েছিল? আচ্ছা। তখন তো জানি না ট্রান্সফারের কারণ কি। হ্যাঁ। যেরকম ছাত্রদের মনে হ্যাঁ। রেখা পাতো যে মাস্টারমশাই চলে যাচ্ছেন, কান্না, হ্যাঁ। বন্ধুরা সব কান্নাকাটি এইসব। তা কিন্তু তখন বুঝেছিলাম যে মাস্টারমশাইরা কি জিনিস। হ্যাঁ। তারাও কিন্তু, তার ট্রান্সফার হয়ে গেছে, তিনি যেতে হবে, হয়তো তার বয়স হয়েছিল, কাছাকাছি জায়গা যেতে চান, নিশ্চয়ই এরকম কিছু হবে। তিনি আসতেন অনেক জায়গা থেকে, বুহাটের ওই দিক থেকে আসতেন। আচ্ছা। তা কষ্ট করে অনেকটা জায়গা আসতেন। তারপরে আমি দেখেছি মেমারি সমস্যার তলা থেকেও সাইকেলের পিছনে তার ভাই চালিয়ে নিয়ে আসতো, সাইকেলের পিছনে বসে মাস্টারমশাই আসছেন আচ্ছা। চাকরি করতে।
এইসব জিনিস যেগুলো দেখেছি, এইসব শিক্ষকদের মানে নমস্য, তাদের তো হ্যাঁ। অবদান ভুলে যাওয়ার নয়, এবং তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা পেয়েই যদি কোনো উন্নতি করে থাকি তাহলে সেটা। আপনি মেধাবী ছাত্র ছিলেন খুব না সেই না, সময়, মেধাবী ছাত্র এই জন্য আপনাকে অনেক জায়গায় ইউজ করা হচ্ছে না, না মেধাবী ছাত্র শুরু থেকে। আমি সেই সময় ধরো ওই একটা ছাত্র সমবায় সমিতি, আচ্ছা ছাত্রদের মধ্যে এটা একটা ইয়েটা আছে, স্কোপটা আছে, যেন কোনো এখনো আছে? হ্যাঁ, যদি কোনো স্কুল মনে করে করতে পারে। আচ্ছা আমরা করলাম কি, মাস্টারদের বললাম যে ছাত্রদের বাইরেতে বই কিনতে যায়, তাদের কোনো জায়গায় সামান্য কমিশন দেয়, কোনো জায়গায় দেয় না। তো ছাত্র গার্জেনদের আমরা ডাইরেক্ট বই কিনে দিয়ে দেবো, তাহলে যে দামে কিনছি তার সঙ্গে যাতায়াতের ভাড়াটা ধরে এটা কোঅপারেটিভে দিয়ে এই বলে একটা কোঅপারেটিভ গঠন হবে, এবং সেই কোঅপারেটিভে সেখান থেকে খাতা পেন্সিল সবই ন্যায্য মূল্যে দেওয়া, সেটা আমরাই তৈরি করেছিলাম। আবার আমি চলে আসার পর সেটা শেষ হয়ে গেছে। আচ্ছা সেই সময় স্কুল থেকে পালিয়ে গেছিলেন কখনো? না, স্কুল থেকে পালিয়ে যাবো তো, স্কুল মাস্টারমশাইরা আমাকে ভালোবাসতেন, আর বন্ধু বান্ধব নিয়ে থাকতাম তো, স্কুল থেকে পালিয়ে যাবো না। এরকম করেন যে হাত টিফিনে পালিয়ে গেছি, আজকে ক্লাস করতে ভালো লাগছে না, আজকে স্কুল যাবো না? বেশিক্ষণ থাকতাম হয়ে যাবে না, এটা তো খুবটাই সবটাই খারাপ বলে। আমি অনেকবার পালিয়ে গেছিলাম এবং মাস্টার তারপর দিন এসে অনেক মার খেয়েছি। আর এখানে একটা এমন অ্যাটমসফিয়ার ছিল, এই তোমার মোহনপুর স্কুল তখন ছিল না, ছিল না। ওইখান থেকে নহাটি মোহনপুর থেকে আমাদের এখন অনেক বন্ধু আছে, তারা আসতো, তা আমরা মিলেমিশে এমনভাবে থাকতাম যে ওরাও বাড়ি যেতে চাইতো না, আমরা বাড়ি। আচ্ছা, বাড়িতে থাকা, এই স্কুলে থাকা, গল্প করা, টিফিনে গান বাজনা কেউ করলো। নাম মনে আছে এখন? হ্যাঁ, নাম জোহাদ বলে একজন আছে। আচ্ছা আচ্ছা, ও জীবিত আছে ওখানে। লাইক বলে আছে একজন। তো যখন ওদিকে যান দেখা করেন? হ্যাঁ, দেখা করেন, আমার তো এখানেও দেখা হয়। লাইক ইয়েতে ছিল তোমার ওই বিনয়পল্লীতে একটা ওষুধের দোকান করেছিল, ওখান থেকে আসতো, এখন গ্রামেই চলে গেছে। তো এখন যখন দেখা হয় মানে সেসব নিয়ে কথা হয়? স্মৃতি বিজয়িত কথা সেও আমার সঙ্গে না করতে বলে যাবে না, আমি তোকে ছাড়বো না। পঞ্চানন অধিকারী বলে বড়গ্রামে আমার আরেকটা বজরং ফ্রেন্ড, বড়গ্রামে, সেও মাঝে মাঝে ফোন করে। আচ্ছা, ফোন করে কি বলে? ফোন করে খবর নেয়, তার ছেলের চাকরি হয়েছে খবর দেয়, তারপর ও এমনি ওদের গ্রামের রাস্তার জন্য বলে। আমি বলি রাজনীতির প্রতি আপনার আকর্ষণ এটা তোমার একটু ব্যাখ্যা করেন। 15-16 বছর থেকেই ব্যাপক বেড়েছে, এবং ওটা হয়েছে আরো কারণ হচ্ছে কি, ওটা বড় প্রশ্ন করেছে, ওটা একটা কারণ হচ্ছে কি, সিপিএম এর একটা অত্যাচার ছিল চরম। সেই সময় অত্যাচার ছিল চরম। আমরা ছোট থেকে যেটা দেখে এসেছি, সেই সময় তো রাজনীতি আমাদেরও তো ছিল না, তো আমরা এটা শুনে আসছি এবং আজকে সংবাদ মাধ্যমে এসেও আমরা এটাই শুনি যে 20 বছর সিপিএম রাজত্ব করেছে, সেই সময় কোনো কিছু হয়নি, যা কিছু হচ্ছে এই এখন শাসক দল যেগুলো এসছে। তোমরা ঠিকই বলেছো, তোমরা দেখোনি, দেখো তাহলে সাইবারি প্রশ্ন আসছে, দিনপুরে তো হয়েছে, এখন কেউ বলবে প্রমাণ নেই না। আচ্ছা, তোমার এমনিতে এগুলো আপনারা দেখেছেন? হ্যাঁ, এরকম অনেক ঘটনা ঘটেছে যে কাঁধে টাঙি নিয়ে, লাঠি নিয়ে, কুড়ুল নিয়ে মিছিল হয়েছে গ্রামে। আচ্ছা, সিপিএম করেছে? সিপিএম করেছে। ওকে, হ্যাঁ, অনেক ঘটনা ঘটেছে। অনেক সেই সময় তো এরকম ছিল, চরম ভাবে ছিল, মানে কাউকে গাছে বাঁধা, কাউকে এইসব ব্যাপারগুলো মানে সেই সময়কার ইতিহাস সাক্ষ্য দেবে, এগুলো আর কেউ বানিয়ে বলতে পারবে না। সেই সময় আপনারা সেই সময়কার যদি না, সবসময় তো মানুষ তো সমসাময়িক তো নেই, ইতিহাস বলবে, কাগজপত্র বলবে কিছু কিছু অত্যাচারের ঘটনা। আমাদের এখানে বহরমপুরে এখানে চাষিদের উপর অত্যাচার, কোনো জায়গায় শুনলাম যে মাগুর মাছ মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এইসব এরকম করেছে মেমারি থানাতেই ঘটে। আমি আপনার ফেসবুকে ফলো করি, ফেসবুক আছি আমি আপনার। আর আজকের জেনারেশনে একজন বিধায়ক হয়ে আমরা যেটা দেখেছি, বিধায়ক মানে একটা সিকিউরিটি, হ্যাঁ, তো সেখানে আপনি উইদাউট সিকিউরিটি মানুষের সঙ্গে মানুষের পাশে, কই আমি তো সেদিনকেই দেখলাম না, নেই, কেউ নেই, আমরা বান করি বা যাই না, সময় হয় না। হ্যাঁ, তো মানুষের সঙ্গে মানে একদম সঙ্গে সঙ্গে কানেক্টেড হওয়া, ডাইরেক্ট মাঠে চলে যাওয়া, চায়ের দোকানে, চপের দোকানে আড্ডা মারা, এগুলো কিভাবে করেন? আমাদের নেত্রী নেতা মানে আমি যতটুকু জানি মানুষের সাথে মানুষের পাশে থাকা, এসি ঘরে নয়। বাট আপনাকে দেখে এটা মনে হয় আমাদের নেত্রী বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা ব্যানার্জি, তার কথাই তো হচ্ছে মানুষের সঙ্গে যত মিশবে তত ভালো, এবং না মিশে আমি যদি উন্নত থাকি বা তাদের দূরে থাকি, তাহলে তো তার প্রতিনিধি হয়ে দাঁড়ানো ঠিক হলো না, একদম, তাহলে আমার না দাঁড়ানো হিসেবে একদম। এটাকে যতটা পারি, আমার মতো অনেকে মনে রাখেন, সেইটাকে মনে রাখার চেষ্টা চলে। মাস্টার মাসে ফুল পারমিশন দিয়ে দিয়েছে আপনাকে, আপনি আসেন, এখানে আসেন। ও তো বিভিন্ন নিচ্ছে, আগে নিচে পরে নিচে, এবার এবার এখন তো আসতে পারবে। আসুন, তৃণমূলের সাথে কিন্তু আপনার পথ চলা কিভাবে শুরু? তাহলে ওই যে বললাম যে 90 সালে যখন জয়েন করতে গেছিলাম, তখন তার পিছনে তাকানোর কোনো ব্যাপার ছিল না, তো সেইভাবে মানসিকতা নিয়ে গিয়েছিলাম। রাজনীতিতে আসার
পিছনে প্রধান মোটিভেশন হচ্ছে ওই যে যার কথা আমি প্রথমে বললাম, আমার বাবা, স্বর্গত বাবা, যিনি বললাম যে আমার চুরিখানায় আগুন ধরে দিয়েছিলেন ব্রিটিশ আমলে, এটা কম কথা না। এবং তিনিও খুব দুর্দান্ত প্রকৃতির ছিলেন, ছোটখাটো মানুষটিও কিন্তু এবার। আর ওই আমার তখন থেকে অনেক প্রতিবাদ করতেন একটু, মানে মানুষের সাথে। আমার প্রতিবাদ করেন তো আমরা লোকের মুখে শুনেছি, তার বন্ধু বান্ধবদের মুখে শুনেছি তার ইতিহাস। বাবা তো নিজে বলেননি কোনো সময়। আর আমাদের আরেকজন শিক্ষাগুরু বললাম, শিক্ষাগুরু দীক্ষাগুরু যাকে বললাম, শ্রদ্ধা স্বর্গত হরিসাধন ভট্টাচার্য, সম্ভব হয় নামগুলো করবো, হরিসাধন ভট্টাচার্য প্রাক্তন শিক্ষক, তার কাছ থেকেই শিক্ষা। তার মাটির মানুষ হিসাবে, যেহেতু আমরা সবাই জানি আপনি একটা মাটি থেকে উঠে আসা, আর সেটা আপনার দেখা যায় আপনি কি ধরনের মানুষ, মানুষের সঙ্গে মেলামেশা সেগুলো দেখা যায়। মাটির মানুষ হিসেবে আপনার অভিজ্ঞতাটা কি, যদি একটু ব্যাখ্যা করেন। মাটির মানুষ হিসেবে অভিজ্ঞতা হচ্ছে মানুষের আরো কাছাকাছি যেতে হবে। আমরা সবটা জানতে পারছি না, বা কোনো একটা জায়গায় হয়তো তারা বলতে পারছে না, বা কোনো একটা জায়গায় আমাদের প্রতিনিধিদের বলছে, তারা গুরুত্ব দিচ্ছে না, বা তারা সেটা আমাদের কানে চলছে না। কিন্তু দু একটা জায়গায় গিয়ে দেখছি বাস্তব চিত্র কিছু কিছু আলাদা। যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টির পর বাড়িঘর পড়ে যাচ্ছে, যেমন একটি জায়গায় আমরা গেলাম, গিয়ে দেখলাম যে তোমার রাধাকান্ত একটি গ্রামে দেখলাম, গিয়ে দেখলাম অদ্ভুত ব্যাপার, একটি বাড়ির সবাই ফিজিক্যালি হ্যান্ডি, বাড়িতে 3-4 জন হচ্ছে, হয় বোবা নয় খালা, কথা বলতে পারে না, তো এইটা দেখে মন খুব কষ্ট হলো মানে। এবং তাদের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আমরা শুরু করলাম, বলতে লাগলাম। আপনার এখন বয়স কত হলো? 74 চলছে। 74। এই 74 বছর বয়সে আমরা অনেক জায়গায় দেখেছি আপনি সাইকেল চালিয়ে, কোথা থেকে আসে এই শক্তিটা? এখন 60 বছরের মানুষ আর প্যাকা হয়ে গেছে। সপ্তাহে 1-2 দিন আমি পারতপক্ষে চেষ্টা করি গ্রামের মানুষের সঙ্গে, পাড়ার মানুষের সঙ্গে, পাশাপাশি গ্রামগুলো একটু কথা বলে। সেটা আপনার রুটিনে আছে, আপনি নিয়মিত করেন এটা, তাই না? সাইকেল চালিয়ে মানে এই শক্তিটা, এই এনার্জিটা আপনি কি মানে সকাল থেকে সেটা ওই কাজ করার মানসিকতাটা থাকলে সবই হবে। প্রচুর এনার্জি, এই বয়সে প্রচুর এনার্জি। রাত 12টা-1টা পর্যন্ত খাওয়ার কোনো ঠিক নেই। ইনি একটু আমাকে বললো যে আমি পরিবারকেও ঠিক মতো সময় দিতে পারি না। প্রকৃতত যারা রাজনীতি করে, তো অনেকের ক্ষেত্রে এটা বাড়ির লোকের সঙ্গে ঠিক মতো ব্যবহারটা, মানে যোগাযোগটা করতে পারে না, সময়। এই বিধায়ক হয়ে আপনি এমন কিছু মানুষের জন্য করেছেন যেটা আপনার নিজের হৃদয়ে গেঁথে রয়েছে, যে না কাজ একখানা করেছি, এরকম কিছু কাজ আছে? কাজ সব জনসাধারণের আশীর্বাদে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদের শুভেচ্ছা, তা তিনি সুযোগ দিয়েছেন বলে আমি আরো ব্যাপক অর্থে কাজ করার সুযোগটা পেয়েছি। আপনি অসংখ্য করেছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এমন একটা কাজ যেটা আপনার হৃদয়ে গেঁথে গেছে। তার মধ্যে যা আছে সবই, তবে এই বাচ্চাদের খেলাধুলা, এটা একটা অবহেলিত অবস্থা, সব জায়গায় ঠিকভাবে চেষ্টা করা যায় না। আর সরকারের পক্ষে সব জায়গায় আর্থিক সাহায্য করা সম্ভব নয়, যদিও সরকার ভাবছেন, কোনো জায়গাটা তো ত্রুটি রাখেননি। সব থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা তো জানো, তা কাজেই সেই জায়গায় আমার একটা ইচ্ছা ছিল, বা সেটাকে আমি কার্যকরী করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানে কি বলবো, জনবহুল জায়গা বা গ্রামে, যেখানে বেশি বড় গ্রাম আছে, সেখানে যদি একটা পার্ক করে দিতে পারা যায়। আচ্ছা, সেই পার্কটাই কি হবে, যে ওই ছেলেরা খেলাধুলা করবে, বয়স্করা গিয়ে সময় কাটাবে। তুমি দেখবে আমার বাড়ির সামনে একটা পার্ক আছে, অল্প হলেও জায়গাটা অল্প আছে, বিকালে হোক, গরমের টাইমে হোক, এইটা হচ্ছে আমার অনেক কাজের মধ্যে এটা একটা খুব কাজ। এবং গ্রামের মানুষ আপনাকে খুব ইয়ে করেছে। এটা দলের কাজ, সমাজের কাজ, কাজে এটাকে ভাবনার মধ্যে রেখেছি। দেখুন, একটা মানুষ, ভালো মানুষ শুধু রাজনীতি ফিল্ডেই নয়, যে কোনো ফিল্ডে, যে কোনো কর্মসংস্থানে একটা মানুষ যখন উপরে যায়, আমাদের বাঙালির এডিশনের মধ্যে এটা রয়েছে যে তাকে ধরে নিচে টানানো, এটা একটা আছে। আমরাও যখন কোনো সাকসেস হয়েছি, বড় হয়েছি, আমাদের কিন্তু মানে পিছনে গালাগাল দেওয়ার লোক কিন্তু অনেক থাকবে, কিছু তো সবার ফিল্ডে, রাজনীতি ফিল্ডে তো তারও রয়েছে। তো সেক্ষেত্রে আপনারও কিন্তু রয়েছে। আপনাকে এরকম কিছু বলেছে, আমি তার নাম নিচ্ছি না, যে ও মানুষ ভালো না, এই করেছে ওই করেছে, মানে মিথ্যা কথা বলে, কাজ ঠিক মতো বলে করে না, ঠিক আছে, তিরপল ফিরপল নিয়ে এইসব নিয়ে সব অনেক কিছু অনেক কথা বলেছে, তাদের প্রসঙ্গে কি বলবেন? তার প্রসঙ্গে এটা আপনার ব্লকেরই, আমার পক্ষে আশীর্বাদ। আমাকে দেখো, আমার সত্যি কথা কি, আমার কিছু যদি কেউ খারাপ না বলে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কিছু খারাপ যদি না বলে, তাহলে আমার ভালো লাগে না। তার মানে এটাকে আমি ধরি যে প্রত্যেকদিন কিছু না কিছু
আমাকে বলবে, হ্যাঁ। সে যেই বলুক, হ্যাঁ। তার একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সে বলতে পারে, তার তো অবশ্যই। স্বাধীনতা আছে, অবশ্যই তো সেটা বলবে। এটাকে দোষের মধ্যে দেখলে আমি পার্টি করতে পারতাম না। পারবেন। মানসিকতা কাজ করছে, ওটা বলবেই, একদম একদম ও বলুক, কোনো ও ওর অসুবিধা কাজ করুক, আমি আমার কাজ নেই, করবো। বলুক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। পাবলিক বলবে, সাধারণ একদম। পাবলিক, তারা তো ভোট দিয়েছে, কিছু লোক তো বিরুদ্ধে ছিল। ফেসবুকে কমেন্ট চেক করেন? আমি চেক করি না, আমাকে check যারা করে? রিপোর্ট করে, আচ্ছা, তো আমাদের 2-3 জন বা 4 জন আছে যারা এটা জানে, তারা রিপোর্ট করে, তারা তারা রিপোর্ট হয়তো করে 5টা নিয়ে যদি একটা আমাকে বলার মনে হয় বলবে। বলে আপনাকে হ্যাঁ। যে হ্যাঁ আমি বলি, আমাকে এটা আমি বলেছে। বলি তোমরা দেখে রাখো এবং তোমরা আমাকে বলো যে স্যার এটা এই নয়, এটা এই করুন, এটা এইভাবে করুন। যে রিসেন্টে কোনো মানে পজিটিভ বা নেগেটিভ কোনো কমেন্ট আপনাকে বলেছে যে হ্যাঁ এরকম? কারা? যে হোক, আপনার দলের যে বলে যে আপনার ফেসবুকটাকে হ্যান্ডেলিং করে, সেরকম কোনো কিছু? হ্যাঁ, তা বলেছে যে এই এই জায়গাগুলো দেখুন বলছে, কি বলছে? এগুলো আমরা জানি, হ্যাঁ। যেটা তো বলা ঠিক নয়, এটা তাহলে আমরাও প্রতিবাদ করি, আর না প্রতিবাদের ঝড় তোমাদের তুলতে হবে। আচ্ছা, রাজনীতি যারা করে না, রাজনীতি থেকে অনেক দূরে থাকে, তাদের ব্যাপারে কি বলবেন? আচ্ছা, ব্যাপার আমার বলার হচ্ছে যে রাজনীতি যদি না করে তাহলে রাজনীতিটা তো খারাপ জায়গায় চলে যাবে আরো। হুম। রাজনীতিটা মানে যারা হিসেব নিকেশ করে করে হুম। তাদেরটাও দেখবে, হুম। যারা হিসেব নিকেশ না করে করছে তাদেরটাও দেখবে। হুম। দেখে ইয়ং ছেলে মেয়েদের তারা ঠিক করতে হবে হুম। যে রাজনীতি মানে কি, তারাই গিয়ে তো তোমার কি বলবো নির্বাচিত হবে, হুম। তারাই গিয়ে ইয়েতে তোমার পার্লামেন্টে বললো বা আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি সংসদে আজকে তারিখে আইন কানুন রাজনীতি সংশোধন। এমন একটা জায়গায় চলে গেছে, প্রথমে তো রাজনীতি দুটো দল ছিল, প্রথম দল ছিল না, তারপর দুটো হলো, তারপর এখন গ্রামে তো 3টে 4টে 5টা করে দল হয়ে গেছে, আপনি নিশ্চয়ই জানবেন এগুলো। এবং সব থেকে বড় কথা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। তো এইসব দেখে শুনে সাধারণ মানুষ যারা রয়েছে একটু শিক্ষিত, হ্যাঁ, তারা যারা না রাজনীতি আমার থেকে দূরেই ঠিক থাকুক, ঠিক 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 আছে, তো তাদের সিদ্ধান্তটা কি ঠিক? তাদের সিদ্ধান্তটা ঠিক না, তারা যেটা দেখছে তাদের সিদ্ধান্ত ঠিক তো বটেই। হুম। কারণ আমার যদি ওই বয়স ছিল, হুম। আমি যেমন ওটাকে চ্যালেঞ্জিং অবস্থা নিয়েছিলাম, হুম। অনেকে তো চ্যালেঞ্জিং অবস্থা নিতে নিচ্ছে পারে না, না, নিচ্ছে না। নিতে পারেনি আর নেবেও না, হুম। যে ওরা করছে যাক গো, হুম। আমি এখন সেই জায়গায় আমি বলবো যে আমাকে ফলো করতে পারে না, আমি বলবো যে যারা আমাদের ইয়ং জেনারেশন, হুম। ছাত্র ছাত্রী বা ইয়ং জেনারেশন, কেউ পড়াশোনা করছে, কেউ করতে পারছে না, তাদের কাছে তো সমাজ দেশ অনেক কিছু আশা করে। হুম। হ্যাঁ, তারা বিভিন্ন জায়গায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। হুম। এই যে বললাম হুম। যে ইয়েতে তোমার সংসদে হুম। লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা আমাদের হুম। আইন বিভাগ বা হুম। যেখানে আছে আইন প্রণয়ন বা সংশোধনের যে রাস্তাগুলো আছে, সেখানে যদি তারা থাকে, হুম। তারা তো বড় বৃহত্তর একদম। সমাজের মধ্যে তারা অংশগ্রহণ করা হবে, তারা তো ভালো কাজই করবে। তৃণমূলেরই এক একটা গ্রামে 4টে 5টা করে হ্যাঁ, দল হয়ে যাচ্ছে, এটা কি ঠিক? এটা এটা তো একেবারেই ঠিক নয়। তাহলে আপনি গ্রামে একটু এটা বা বিষয় হচ্ছে, দেখো এই জায়গাটায় হয়তো আমাকে ব্যক্তিকেন্দ্রিক আমাকে মনে হতে পারে যে ভালো না, হুম। কিন্তু সেই দলটাকে যদি ভালোবেসে ঠিকভাবে করে তাতেও কোনো অসুবিধা নেই। কথা বলেছো ঠিক, সেটা হচ্ছে যে নেত্রী যদি ঠিক থাকে, নীতি আদর্শ যদি ঠিক থাকে, মানে নেত্রীর নীতি আদর্শ যদি আমরা মেনে চলি, ঠিক থেকে মানে তাদের নীতি আদর্শ যদি আমরা মেনে চলি আর পাবলিকের কথা ভাবি, তাহলে কিন্তু এই সম্পর্কটা হবে না, হবে না। এই অসুবিধাটা থাকার কথা না। হুম। তবু মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা। হুম। ঈশ্বর সবাইকে সুমতি দিন, সেইভাবে। তো আপনার দলের সঙ্গে কখনো মানে কথা বলেছেন এই বিষয় নিয়ে, না এটা 4টে 5টা দল না, করা এসব যাবে না, ব্যাপারে একটাই দল থাকবে কি যখন দুটো দল যখন থাকবে? আলোচনার সুযোগ হয়েছে তখন আলোচনা করা হয়েছে হুম। এবং তারাও ভাবনা চিন্তা করছেন। আপনি একটা পদে রয়েছেন, একজন বিধায়ক, আপনার নিচু স্তরের গ্রামের স্তরের যে মানুষগুলো রয়েছে তারা একটা দুটো 3টে 4টে করে দল করেছে, এবং যেটা দেখা যাচ্ছে পরবর্তীতে গোষ্ঠীদ্বন্দ্ব, তারা একে অপরের সঙ্গে লড়াই লাগছে। কার জন্য? ওই একটা নেত্রীর জন্য। তো এটা কেন? না, গোষ্ঠীদ্বন্দ্বের কথা আমি বলছি না, আমি বলতে চাইছি যে সে হয়তো নীতি কোনো আদর্শের মনে হচ্ছে যে এই জায়গাটা আমি একটু আলাদা গেলে ভালো বা সেটা যেতেই পারে, তাদের স্বাধীনতা আছে, তার জন্য আমার বা তোমার বলার কিছু নেই, জায়গা নেই। ঠিক ঠিক। আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব যাতে না হয়, তো এক্ষেত্রে আপনি নেত্রী হাত আরো বড় করে শক্ত হবে আরো বেশি করে, না হয় যেন সে ব্যাপারে পরামর্শ হচ্ছে ওই যে বলবার যে আমি সবসময় চ্যালেঞ্জ করবো, আমি সবাইকে বাধা দেবো তা না, পাবলিক ঠিক করবে যে কিভাবে চলবে। বিধায়ক হিসাবে বা রাজনীতি ফিল্ডে কখনো এমন হয়েছে যে আপনার খারাপ লেগেছে এই কাজটা আমি করতে পারলাম না? হ্যাঁ, খারাপ তো মানুষের অনেকই লাগে। ধরো আমার এখানে অনেকগুলো গ্রাম আছে, বেশ কিছু গ্রাম আছে, সেখানে বিধানসভা, সেখানে ইমিডিয়েট রাস্তা সংস্কার দরকার, অনেক জায়গা হয়েছে,
কিছু কিছু আছে, কিন্তু সব তো গভর্নমেন্ট ফান্ড তো সীমিত। হুম। আর কেন্দ্রীয় সরকার এখনই বলবে যে কেন্দ্রীয় সরকারের বদনাম দিচ্ছে। হুম। কেন্দ্রীয় সরকার তো সব ব্যাপারে আমাদের করে ভাতে মারছে। ওরা যদি টাকা পয়সাগুলো ঠিকঠাক দিতেন, হ্যাঁ, তা তো আরো মোটামুটি সরকার, মামাটি মানুষ সরকার আরো অনেক উন্নয়নশীল কাজ করতো। উন্নতি করতে। অনেক পুল, যেটা আমরা ফ্লাইওভার বলছি, হ্যাঁ, এই ফ্লাইওভার তো কেন্দ্রীয় সরকার তো হ্যাঁ, ওতে আটকে রেখে দিয়েছে। একদম। ওর যে একটা থার্ড লাইন হয়েছে, তার জন্য যে প্রয়োজনীয় ওটা নিয়ে তো এর আগে যত বিধায়ক এসছে হুম। সবাই ওটার জন্য লড়েছে, আমিও কিন্তু তো, এখনো কিছু হয়নি। আমি ধরো এই আছি 5 বছর 4 বছরের উপর, হুম। আমি অন্ততপক্ষে বিধানসভাতে 3-4 বার তুলেছি, মন্ত্রী জায়গায় চিঠি পাঠিয়েছি, মন্ত্রীরা আমাকে লিখিতভাবে দিয়ে জানিয়ে দিয়েছেন যেটা কেন্দ্রীয় সরকারের গ্রিন সিগন্যালের উপর নির্ভর করছে। Okay. কিন্তু তারা এটা গ্রিন সিগন্যাল ভাবছে না, যে এত লোকের অসুবিধে, হুম, হুম, এত ছাত্রছাত্রী রোগীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে, ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে হুম, থাকছে, হুম, হুম, হুম। এটাকে তাদের কিছুতেই দৃষ্টিগোচর করা যাচ্ছে না। রসুলপুর মেমারি দুটো ব্যাপারই, তুমি যদি আমার সঙ্গে পরে দেখা করো, আমি যখন তোমার প্রস্তাবগুলো উত্থাপন করেছিলাম, আমার কাছে কাগজপত্র আছে। না, এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখতাম, তা আগে আপনি খুলাসা করে দিলেন। নিত্যানন্দ ব্যানার্জি চেনেন ওনাকে? হুম। কিরকম সম্পর্ক রয়েছে আপনার? উনি ব্লক সভাপতি, হুম। উনি কাজ করছেন। কেমন সম্পর্ক আপনার সঙ্গে? আমার সঙ্গে সম্পর্ক এখন সেই ইয়েতে নেই, হুম। সেইভাবে নেই, কেননা তার দায়ী হয়তো আমিও হতে পারি, আমি ওই বিষয়ে যাব না। হুম। কিন্তু প্রত্যেকের জায়গায় কাজ করবে, এটা এটা উনি একটা নেত্রীর জন্য কাজ করছেন, আপনিও করছেন। হুম। তো কখনো কথা হয়েছে আমার সাথে? না, এর আগে কথাবার্তা হয়েছে, এখন কথাবার্তা কবে কথা হয়েছিল লাস্ট? লাস্ট কথা হয়েছে বছর 2-2.5 আগে। বছর দুয়েক আগে? তারপর যোগাযোগ করেন না কেন? তার যোগাযোগ একই সঙ্গে একই ফিল্ডে কাজ করছেন। না, প্রোগ্রামগুলো হতে থাকে, হুম, হুম, কিন্তু ওইভাবে হয় না। ওইভাবে হয় না, কিন্তু ওনার থেকে তো আপনি অনেক সিনিয়র। না, এগুলো তো দেখো, এই বিষয়, এই প্রশ্নটা তো আমি আসি সিনিয়র জুনিয়রের ব্যাপার নয়। হুম। এগুলোর ব্যাপার হচ্ছে যে এগুলো ইন্টারনাল ব্যাপার, এগুলো তো বেশি আলোচনা করা যাবে না, এগুলো দল ভাবছে। যখন ওনার সঙ্গে আমি পডকাস্ট করেছিলাম, হুম। তো আপনাকে নিয়ে একটা প্রশ্ন করেছিলাম ওনাকে, আর আমি চাই আপনি দেখুন ওটা। আপনার নেত্রী, মাস্টারমশাইয়ের নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, তো মেমারির মধ্যে আলাদা আলাদা কেন? যদি যদি আমরা আপনারা সবাই মিলে যদি একসঙ্গে একজোট হয়ে যদি মেমারি, আপনি মেমারির হয়ে কাজ করছেন, উনিও মেমারির হয়ে কাজ করছেন, তো সবাই মিলে যদি মেমারির হয়ে কাজ করি, তাহলে আমার মনে হয় না মেমারিতে কোনো দল ঢোকার সাহস পাবে। না, একদম সত্যি কথা। আমি আবারও বলছি যে উনি সিনিয়র, উনি যদি বাবা হন তাহলে ছেলেকে শাসন করার অধিকার তার আছে অবশ্যই। এবং আমি বারবার বলেছি দলের সমস্ত স্তরে এটা বলা আছে এবং আমি এর প্রমাণ দিতেও রাজি আছি। বাবা যদি ব্রড মাইন্ড হয়ে ছেলেকে ডেকে তার ভুলগুলো শুধরে নেওয়ার কথা বলে, অবশ্যই ছেলে সবসময় রেডি আছে ভুল শুধরে এগিয়ে। আপনাকে নিয়ে এটা করেছিলাম এবং আপনাকে নিয়ে এই কথাটা হয়েছিল যে যদি দুজন মিলে যদি আমরা মেমারির হয়ে কাজ করছেন, আপনি মেমারির হয়ে কাজ করছেন, উনিও মেমারির হয়ে কাজ করছেন, তো দুজনে যদি একসঙ্গে যদি কাজ করেন, তাহলে আমার মনে হয় মেমারিতে অন্য কোনো দল আর ঢোকার সাহস পাবেন। কি বলবেন এই বিষয়টা? না, এটা ঘটনা এবং সেই চেষ্টা। এবং ওই পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে উনি আমার সিনিয়র, উনি আমার বাবা, আমি ওনার সন্তান, তো আমি যদি ভুল না করি তো উনি আমাকে শাসন করবেন, এই কথাটা উনি উল্লেখ করেছেন। সিনিয়র, বাবা, সন্তান, পিতা, এসব উনি আপনাকে ব্যাপারগুলো খুব শ্রদ্ধা করেন। এসব ব্যাপারগুলো সবসময় রাজনীতিতে আসে না। হ্যাঁ, এখানে হচ্ছে যে দলের সবাই বলছেন যে আমরা নিষ্ঠাভাবে কাজ করছি, হ্যাঁ, সেই নিষ্ঠাভাবে আমরা নিজের নিজের ক্ষেত্রে কাজ করলে সবটাই সমাধান হয়ে যাবে। তো উনি রাজনীতি ফিল্ডে কেমন? ভালো, খারাপ তো বলতে পারবো না, কারণ দল তো আছেন, দেখার মালিক আমি কেমন, আরেকজন কেমন সেটা দেখছেন না। দেখুন, যদি আপনি আমাকে প্রশ্ন করেন রাজনীতি নিয়ে, রাজনীতি আমি করিও না, আমি বুঝি না, তো রাজনীতি ফিল্ডে একটা মানুষ কতটা ভালো কতটা খারাপ সেটা রাজনীতি যারা করে তারা বুঝতে পারবে। তো আপনার ফিল্ডে আছেন, তো সেক্ষেত্রে নিতে এই ব্যাপারটা পুরোটাই দলীয় নেতৃত্ব, এখানে নতুন করে কিছু কমেন্ট করা যায় না। একটু বিরোধী নিয়ে প্রশ্ন করব বিধায়ক হিসাবে, তো বিরোধী দলগুলোকে আপনি কিভাবে দেখেন? বিরোধী দলগুলো আমি ভালো চোখে দেখি, যে তারা ইয়ে করুক, তারা নিজে ফিল্ডে কাজ করুক। বিরোধী দল না থাকলে তো গণতন্ত্রের মূল্য নেই, তা থাকুন, তবে নিয়ম নিষ্ঠা শৃঙ্খলা যতটা সম্ভব, যতটা ভালো কাজে সহযোগিতা, অন্য ব্যাপারে নিশ্চয়ই সমালোচনা করবেন। বর্তমানে তৃণমূল এখন শাসক দলে রয়েছে এবং যতটা আমার অভিজ্ঞতা, যে শাসক দলের সঙ্গে একজন বিরোধী দল না থাকলে বেশ রাজনীতি ফিল্ডে খেলে মজা আসে না।
তো সেক্ষেত্রে আপনার বলছেন বিজেপি হাঁটাও, সিপিএম হাঁটাও, সবাই না, যদি চলেই যায় তাহলে আপনার বিজেপি হাটাও সিপিএম, এগুলো তো কোনো কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়। এইসব স্লোগান, তৃণমূল হাটাও, হুম, এ বলছে মমতা ব্যানার্জি হাটাও, মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে, এসব বলছে না। একদম। কাজে এগুলো তো তারা তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে বলছে, কতটা সমুচিত সেটা এলাকার জনগণ দেখছে, ভাবছে। এটা যদি আমরা মনে করি বোকা, তাহলে কিছু না। এখানে এটা না। আর বিরোধী দল থাকবে, যোগ্য ভূমিকা নেবে, এটা তো ভালো। সেই হিসেবে আমরা বিধান রায়ের সময় দেখেছি, ইন্দিরা গান্ধীর সময় দেখেছি। এটা একটা অসুবিধা দেখা দিচ্ছে, সেটা কর্মীরা, তৃণমূলের কর্মীরা কিছু কিছু ক্ষেত্রে তারা অসুবিধার মধ্যে পড়ছে, আক্রান্ত হচ্ছে। মানে ওই নিতাইদার সঙ্গে যারা রয়েছে, কার সঙ্গে কারা আছে না, কিছু কর্মী তারা নিয়ম নিষ্ঠা না মেনে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। আচ্ছা, এই ব্যাপারটা তো সবাইকে দেখতে হবে, তাই অবশ্যই না? অবশ্যই। সেটা যদি এখানে তো আমার লোক, ওনার লোক, তার তোমার লোক বলা যাবে না। এটা সবই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদম, তৃণমূলের লোক। একদম। কাজে সেক্ষেত্রে আমাদের সবসময় চোখ খুলে রাখতে হবে যেন ছেলেরা কোনোভাবে অত্যাচারিত না হয়, অসুবিধা। এইটা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি দলীয় যে আপনার দলের লোক ওখানে চলে গেছে, ওনার দলের লোক আপনার কাছে চলে এসেছে। না, তো ওই চলে আসুক, বিষয়টাকে চলে যাক, এটা কোনো ব্যাপার না। আমাদের তো যেতেই পারে, যে কেউ যেতেই পারে। আমার কার সঙ্গে মনে হলো না, কোনো জায়গায় গেলেন, গিয়ে তারা নিলেন, আবার কি হলো, তারপর আবার ডিসিশন চেঞ্জ করে তারা আবার যোগাযোগ রাখছেন, এটা তাদের ব্যাপার। কারণ কর্মীদের তো আমরা ওই সিপিএম বিজেপি এর মতো বলতে পারি না, তুমি ক্যাডার মানে তুমি কোনো জায়গায় যাবে না, কোনো জায়গায় কত। কিন্তু তৃণমূলের পরিবারটা এমনই, তারা এই 6 মাস 1 বছর যাওয়ার পরই তারা বুঝে নেয় যে কে কি চাইছে। আপনি কি মনে করেন যে এখন বিরোধী দল যেভাবে বিরোধিতা করছে, সেটা কি তাদের অন্য কিছু লক্ষ্য রয়েছে, না এমনি বিরোধী করছে? বিরোধী দল তো তারা জমি ফিরে পাওয়ার জন্য কেউ করছেন, কেউ চাইছেন যে দখল নেব পশ্চিমবঙ্গ সরকারের। এটা তো স্বাভাবিক, তার তো একটা প্রতিদ্বন্দ্বিতা হিসেবে তা তো নিতেই পারে যে আমরা, ওনারা আছেন 15 বছর, এবার আমরা যাবো, সেটা বলতেই পারে। তার জন্য ভালো দিতে হবে, ম্যান্ডেট দিতে হবে, জনগণের বিশ্বাস স্থাপন করতে হবে। জনগণের বিশ্বাসই নেই, বিশ্বাসই অর্জন করতে পারছে না, তাহলে তারা কি করতে পারবে? আমরা তো চাইছি তারা থাকুক, তাদের কিছু লোক বিশেষ করে ইয়েতে আসুক, রাজ্য সরকারে। আপনার এলাকায় অনেক সিনিয়র নেতা রয়েছে, তারা আগে বিজেপি করতো, দাবিয়ে রাজনীতি করেছে, তারা এককালীন দাবিয়ে তৃণমূলকে গালাগাল দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিয়েছে, আপনাকে গালাগাল দিয়েছে। আজকে তারা কিন্তু বিজেপি ছেড়ে কিন্তু তারা তৃণমূলে যোগদান করেছে। সর্বস্ব উদাহরণ আমি সন্তোষদার কথা বলছি, রিসেন্টলি বাপি মির চেনেন, আপনার হাত ধরেই ও জয় করেছে। তারা কি আদৌ নিষ্ঠাভাবে কাজ করবে বলে মনে হচ্ছে আপনাদের? না না, নিষ্ঠাভাবে কাজটা তো করতেই হবে। মানে যারা এইসব ছেড়ে আসছে তৃণমূলে যোগদান করছে, এখন অবজারভেশনটা আরো ভালো করে হচ্ছে, কাজে নিষ্ঠাভাবে কাজ করতে হবে। যদি নিষ্ঠাভাবে না কাজ করে তাহলে গুরুত্ব থাকবে না। ধরো আমি নিষ্ঠাভাবে কাজ করছি না, আমার গুরুত্ব থাকবে না, গুরুত্বহীন হয়ে যাবে। আচ্ছা, সে আগে এলো পরে এলো, আমাদের কাছে আগে আসা পরে আসা, নবীন প্রবীণ বলে সব কোনো ব্যাপার না। আচ্ছা, মানে যে আসবে তাকে সবসময় ওয়েলকাম। তৃণমূল কংগ্রেস সমর্থক আপনার সঙ্গে জয়েন করেছে, তো বাপি মিরকে যখন জয়েন করে তখন বলেনি যে তুই তো বেশ ভালোই গালাগাল দিয়েছিলি তৃণমূলকে, আমাদেরকে? না, সে নিজে থেকেই বলেছে, কথা হয়েছে, সে নিজে থেকেই বলেছে আমরা অনেক ভুল ব্যাখ্যা করেছি, আচ্ছা, ভুল মন্তব্য করেছি আমাদের এটা, এবং অনেকেই বলেছে। আচ্ছা, যারা জয়েন করেনি এরাও আপনাকে অনেক শ্রদ্ধা করে, ওর সঙ্গে আমার কথা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি জয়েন করি অবশ্যই অবশ্যই। কিরকম, মানে কোনো পদ পাবো না এমনি দলে? না, পদের তো কোনো গ্যারান্টি প্রথমে আমরা দেবো না, পদের গ্যারান্টি নেই। কাজ করবে, জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা, কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা অটোমেটিক্যালি। আচ্ছা, আমি যদি জয়েন করি দলে এই মুহূর্তে, তো কোন দল করা দরকার? আপনি যদি সাজেশন দেন, তোমার মনে আপনি যদি সাজেশন দেন কোন দল করা দরকার? আমি বলবো যে কোনো একটা রাজনৈতিক দলে তুমি জয়েন করতে বলো, যে কোনো একটা রাজনৈতিক দলে। ধরুন আমি আপনার অনেক কাছের একটা মানুষ, তো আপনি কি সাজেস্ট করবেন? না, আমি সাজেস্ট করবো না। প্রথমে যদি আমি তোমাকে তৃণমূল বলে দিই, তোমার জিনিসটা লাগবে। আমি বলবো তুমি অন্য যে কোনো রাজনৈতিক দলে তুমি জয়েন করো, যে কোনো দলে, তৃণমূল, বিজেপি, কংগ্রেস। যাওয়ার পর তুমি তো একটা সেন্সিবল ম্যান, ইয়ং ম্যান, তোমার সিদ্ধান্ত নিতে কোনো ভুল হবে না। বিরোধী দলের জয় শ্রীরাম, তো জয় শ্রীরাম, রাম তো শুধু দলের নয়, রাম সবার, ঠিক আছে? আপনিও নিশ্চয় বলেছেন কখনো কখনো জয় শ্রীরাম, তো এটা কি রাজনীতি ভঙ্গিতে? না না, এটা রাজনীতি কোনো বিষয় আশাই নয়। এটা তো জয় শ্রীরাম স্লোগান দিলে রাজনীতি, তৃণমূল কর্মী যারা রয়েছে তারা কাজ হচ্ছে জয় শ্রীরাম, শ্রীরাম সীতা, রাম লক্ষ্মণ, এগুলো বলা বা কোনো জায়গায় বলার দরকার। যারা আপনার এলাকায় এখন বিরোধিতার কতটা প্রভাব কি বুঝছেন? বিরোধীদের কি প্রভাব রয়েছে? বিরোধীদের প্রভাব এখানে
সব জায়গায় যেমন আছে কিছু কিছু এখানেও আছে, হুম। কিন্তু এখানে এসে তো বললাম যে তুমি যদি সেম পার্সনকে সন্তুষ্ট করতে যাও পারবে না, হুম। কি কাজে হোক কি আর কিছু আছে তৃণমূলের কাজের উপর রাগ, হুম, হুম, কিছু আছে আমার ব্যক্তিগত রাগ, হুম। কিছু আছে যে পদ্ধতিতে পঞ্চায়েত চলছে তার উপর রাগ। হ্যাঁ, প্রত্যেকে চাইবে যে আমার কথা শোনা হোক, আমার কথা শোনা হচ্ছে না, অতএব আমি অপাঙ্ক্তে হয়ে গেল। এইসব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন লোক, প্রত্যেকেই তো ধরো নিজস্ব কিছু চাহিদা থাকতেই পারে, হুম। সেইভাবে হচ্ছে না, একটা পাড়ার কাজ হচ্ছে না হুম। সেটা বলতে পারে, পঞ্চায়েতকে বলা দিতে পারে, আবার হয়তো পঞ্চায়েতের কাছে গিয়ে হয়তো ঠিকঠাক ভাবে কাজ তাহলে এই পাচ্ছে না। পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে বিরোধীরা যেভাবে বিরোধ করছে, তো সেভাবে একজন বিধায়ক হিসেবে আপনি কি আস্থা রাখেন তাদের উপর যে হ্যাঁ এটা করতে না পারে? না, তারা সঠিকভাবে তারা সরকারের বা হুম। প্রশাসনের দৃষ্টিগোচর করুক, হুম। প্রশাসনের উপর দৃষ্টিগোচর করলে প্রশাসন ব্যবস্থা নেবে, এবং সেটা নিয়ে আওয়াজও তুলতে পারে, তাহলে অসুবিধা সেসব কিছু ওরা করছে না। না। যদি তাহলে সেটা প্রশাসনের কি কাছে করছে? তুলে যদি না হয়, হুম। তাহলে তারা তাদের যা অন্য যে পদ্ধতি আছে সেইভাবে তারা করবে। কিন্তু এই যে জনগণ স্তব্ধ করে দেওয়া, স্ট্রাইক করে দেওয়া, হুম। এগুলো তো মমতা ব্যানার্জি আমাদের শ্রদ্ধা নেত্রী কিন্তু বলেই দিয়েছেন, এটা রাইট। পশ্চিমবঙ্গকে ভুলে যেতে হবে যে কোনো স্ট্রাইক, কিন্তু আবার নতুন করে হচ্ছে। আপনার এলাকায় এখন গোষ্ঠীদ্বন্দ্ব হবে বলে কিছু টের পাচ্ছেন? গোষ্ঠীদ্বন্দ্ব ওইসব কিছু নয়, তারপরে দেখো ওই সংঘাত কিছু থাকবে থাকবে। কাজের পদ্ধতি নিয়ে, তোমার সাংগঠনিক কাজ নিয়ে, সেটা গোষ্ঠীদ্বন্দ্ব সেই অর্থে নেই। বিরোধী দলকে নিয়ে এই আর কিছুক্ষণ আগে আপনি বললেন সব দলেই ভালো ভালো মানুষ রয়েছে, সব দলই কম বেশি রয়েছে। তো এরকম কোনো বিরোধী দলে এমন কোনো মানুষ আছে যার সঙ্গে আপনার পরিচয় আছে, আপনি মনে করেন না মানুষটা ভালো বা ভালো কাজ করছে, তার নেতিবাচক ভালো, এরকম কেউ না, আছে? সেইভাবে বিশেষ কোনো পরিচয় নেই, হুম। কিন্তু যদি কেউ কোনো ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করে বা আমাদের দৃষ্টিগোচর করে, সেটুকু প্রশাসনের সহায়তায় সহযোগিতা করার চেষ্টা করি। বিশ্বদেব ভট্টাচার্যকে আপনি চেনেন? হ্যাঁ, কেমন মানুষটা? উনি মানুষ হিসেবে তো ভালোই, কেন উনি তো যদিও অন্য দলের আছেন, হুম। কিন্তু এমনি তো সেই দিক থেকে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তো উনি রাজনীতির বাইরে কিন্তু মানুষের সাথে একদম আপনার মতো হ্যাঁ, মানুষের সঙ্গে কানেক্টেড হওয়া, মানে সমস্ত সব রকম হেল্প করা। তো এখন মানুষ হলে এক জিনিস, কিন্তু রাজনীতি হলে তাকে তো নীতি নিদর্শ নিয়ে তাকে নিয়ে চলতে হবে। তো সেইভাবে তিনি তার নীতি নিয়ে, তাদের দলের নীতি নিয়ে তিনি আছেন। আগে বিরোধী রাজনীতি আর এখনকার মধ্যে পার্থক্যটা? আগে বিরোধী রাজনীতি মানে যখন সিপিএম জামানা ছিল, হুম। তখন বিরোধীদের বললাম যে সর্বক্ষেত্রে একটা কণ্ঠস্বর হুম। আটকে দেওয়ার ব্যাপার, হুম। মানে সে তোমার স্কুল ইলেকশন হোক, কলেজ ইলেকশন হোক, পঞ্চায়েত ইলেকশন হোক, সর্বক্ষেত্রে মানে অনেক সময় চলে যাবে, রাতের পর রাত চলে যাবে যদি মানে স্কুল কলেজগুলো নিয়ে কিভাবে তারা করেছে। হ্যাঁ, আমাদের এখানে আমাদের ভিতটা এত শক্ত ছিল বা আছে, সেটা হচ্ছে তোমার সিপিএম আমলেও এই স্কুল কমিটি আমরা নির্বাচন করে আমরা দস্তুর মতো ব্যবধানে জিতেছি, 2-3 বার কোঅপারেটিভ নিয়ে জিতেছি। খালি লোককে তো আমাদের ভোট দিয়েছে, সিপিএম এর লোকই আমাদের ভোট দিয়েছে, একদম। সেগুলো বুঝিয়ে তোমার এমনি স্কুল নিয়ে অনেক কিছু বাইরে থেকে নেতারা এসে ঝামেলা করার চেষ্টা করেছে তখনকার আমলে। তখনকার আমলে, এবং এলাকার লোক আমাকে বলেছিল স্কুল ঢুকতে দেবো না। বাইরের রাজনীতির লোক, এখনকার সিপিএম লোক বলতে ঢুকতে দেবো না। স্থানীয় লোক আমরা জানি সিপিএম করে বা অন্য বিরোধী দল বা তারা কোনো কিছু করে না, কিন্তু আমাদের ভালোবাসে, ছাত্র পড়ার সুবাদে আমাদের ঘরে চেনে, মানে সব ছাত্রই তো এখানে পড়ে, কারণ ছাত্রই তো হচ্ছে তোমার সব থেকে বড় বিচারক। তারা কিন্তু সমানে বলেছে যে বাবা তুমি এই দল করে করো, কিন্তু তুমি এই নোংরা মতো যাবে। বিরোধীরা বিরোধিতা করছে, তো সেটা রং। এখন যে বিরোধিতা করছে, হ্যাঁ, তারা যদি ওই মানে সবটাই চরম পন্থা না বেছে নিয়ে আস্তে আস্তে যেভাবে তাদের তো শেখানোর কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা আরো একটু প্রত্যাশা করি। রাজনীতি ফিল্ডে এত বছর ধরে আপনি রাজনীতি জগতে রয়েছেন, কখনো কি এরকম হয়েছে যে একটা বিরোধী নেতার সঙ্গে কাজ করতে হয়েছে এবং আপনার প্রত্যাশা হয়েছে এই বিষয় নিয়ে? না, বিরোধী নেতার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। যদি করতে চান তো কার সঙ্গে করতে চাইবেন? হ্যাঁ, ঠিক আছে, কেউ যদি বলে বিজেপি থেকে বা কংগ্রেস থেকে বা সিপিএম থেকে মাসে মাসে এই কাজটা আমরা করি বা আপনি আমাকে 7 দিন, এরকম কখনো? না, যদি সামাজিক কাজ হয়, এখানে যেমন বিজেপির পঞ্চায়েত সদস্য আছে, এই আমার বুড়ি তুমি দেখতে পাবে, এখানে রাস্তা হলো, গার্লস স্কুল যাওয়ার একটা রাস্তা খারাপ হয়েছিল, সেই সদস্য বলেছে, কারণ সে তো আমার পঞ্চায়েতেরই লোক, ছেলে, আমাদের ছাত্র বটে, তো
সে বলেছে এলাকা আপনার, সেটা বিজেপি সে হোক, বললো, হ্যাঁ। তৃণমূল হোক, সিপিএম হোক, যাই হোক, সেই সমস্যাটা আপনার এলাকার, আপনাকে বললাম বলতে ভাই হবে। নিশ্চয়ই হবে, বললেন বলে আমাকে একটা কথা মনে পড়লো। একটু বিবেচনা এর করুন। আগে যখন আপনার কাছে আমরা এসেছিলাম, এখানে কিছু মানুষ আমাকে অবজেকশন দিয়েছে হুম, যে এই যে আপনার যে ড্রেনটা, হুম। একজন মহিলা ছিল, এটা হচ্ছে না কেন। হ্যাঁ, একজন মহিলা ছিল। হ্যাঁ, একজন মহিলা, আমি তার নাম প্রকাশ নিচ্ছি না। হ্যাঁ। তো এটা কিন্তু করা দরকার আপনার, এটা আমার না রিকোয়েস্ট। এখন বিষয়টা হচ্ছে শুন বলি তো, হুম। ইতিহাসটা হচ্ছে অন্য। সেটা হচ্ছে যে এই যে সদস্য একটু পাশে বাড়ি মেয়ে তো, ও হচ্ছে কিন্তু এখানকার সদস্য নয়, ও হচ্ছে নিঃসঙ্গ থেকে দাঁড়িয়েছে এখানকার আচ্ছা, তৃণমূলেরই তো। তৃণমূলের, কিন্তু আচ্ছা। একেও এখানে গ্রাহ্য করেনি। ওকে। এখানে ওই পাশে আরেকজন আছে উপপ্রধান, হুম। সে ওদের সঙ্গে জয়েন করেছিল, সেও হুম। তৃণমূলে জয়েন করেছিল, হুম। সে কিন্তু এখন সাইলেন্ট হয়ে গেছে। আচ্ছা, এমনই ব্যাপার চলছে। যোগাযোগই রাখে না। সেদিন জেনে গেছেন। শোনো না, যোগাযোগই রাখে না, মিটিং রাখে না, না বলি যাবো। এবার এই যে ড্রেনটা, এই ড্রেনটা আর এই রাস্তাটা, হ্যাঁ। এটা আমরা সেই সময় এর আগে যে পঞ্চায়েত ছিল না, তারা করার উদ্যোগ নিয়েছিল ভাই। আচ্ছা। তাই বলেছিলাম যে না, এখানে আমরা 15টা কি 16টা বাড়ি আছে, হ্যাঁ। আর ড্রেনটা আছে, দুটোই করা দরকার, বৃষ্টি হলে জল হয়ে যায়। হুম, হুম। আমরা এখানটা আগে করবে না, আরো বেশি লোক আছে, আরো বেশি ড্যামেজ আছে, সেই জায়গাগুলো আগে করো। আগে হুম। পঞ্চায়েত, এই পঞ্চায়েত তো Right. আমার কন্ট্রোল নেই, রাইট। এই পঞ্চায়েত এখন যা আছে আমার কন্ট্রোল নেই, আচ্ছা। এটা অন্য জনের দেখাশোনা করে। হুম। এখন তারা ওই সেই সময় আমি তাদের প্রধানকে বললাম, প্রধান বললো কেন স্যার এটা হবে না। হুম। আমি যা বলছি তো শোনো। এই পাড়ার লোকেরা সবাই একটু মনে মনে উৎসাহ যে স্যার করে দিতে পারেন। আমি বললাম এটা না, তখনই বলবে যে নিজের প্রধানকে দিয়ে, এর আগের প্রধানকে দিয়ে আমি এটা প্রভাব খাটিয়ে করেছি। লাস্ট পজিশনে ওই মহিলা তো আমাকে এটাও বলেছে যে আমরাও টাকা দিতে রাজি আছি কিছু। আমি কি বলি, ক্ষমতার এখন যদি আমি করতে চাই হুম। অপব্যবহার, টাকা দিয়ে সেটা বারবার প্রস্তাব হয়েছে যে নিজেরা যে কন্ট্রিবিউশন করে, এবং এর আগে আমাকেই তত্ত্বাবধান করতে হতো, যে তখন এখন আমি ব্যস্ত হওয়ার জন্য ও আমাকে বললে একদিন, আমি না তুমি করো, হুম। অর্থ যার যা পড়বে ভাগ করে যাবে, সেইভাবেই ও সেদিন টাকা নিতে এসেছিল, দিয়ে তুমি যখন এলে তখন বেরিয়ে ওখানে ছিল। এখন এই হচ্ছে ব্যাপার। বিরোধীরা বলে তৃণমূল মানে লোক দেখানো উন্নয়ন। হ্যাঁ, এ দেখো উন্নয়ন আবার লোক দেখানো নয়, এখন লোক দেখানোর ক্ষেত্রেও আমরা তো সিপিএম বিজেপি বলি তোমরা লোক দেখানো উন্নয়ন করো, লোক দেখানো উন্নয়ন ওই ফ্লাইওভারটা করে দাও, লোক দেখানো উন্নয়ন ফ্লাইওভার তোমাদের তো নাম হবে হুম, হুম, যে কেন্দ্রীয় সরকার গ্রিন সিগন্যাল দিয়েছে, হুম, হুম, তাহলে এটা একটা উন্নয়ন। এইটা আমি প্রথম হুম। পরামর্শ দিয়ে এই কাজটা করুক। হুম। রাজ্য সরকার টাকা দিতে রাজি আছে, রাজ্য সরকার সমস্ত ব্যাপারে এগিয়ে আছে, আমাকে তো মন্ত্রী দুঃখ করে চিঠি দিয়েছে রাইট। যে স্যার এই জায়গা পড়ে আছে। আমাদের গ্রামে একটা সমস্যা রয়েছে, তারা এটা জানিয়েছে বড় মশাই, ওই চাষের যে ওই একটা কি মিনি, এটা বসেনি, এটা বসবে। হ্যাঁ, ওটা স্যাংশন হয়ে আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। একটা সরকারি অফিসার, তিনি একটু ঠিকঠাক কাজ করছিলেন না, গুরুত্ব দিচ্ছিলেন না, হুম। মন্ত্রীমশাই তাকে ট্রান্সফার করে দিয়েছেন। হুম। তার এই জন্য কাজটা হোল্ড হয়ে গেল। মানে না, মানে মেনলি এই কাজটার জন্য তাকে ট্রান্সফার করে দিয়েছেন, যে আচ্ছা। একটা পাবলিক কাজ, এত 100 বিঘে জমি হুম। আটকে রয়েছে তোমার ইয়েতে, তা হুম। আমরা তো অনেক সময় রাজনৈতিক লোকের দোষ ধরি, তাই যে বর্ষা বাদ চালু হবে। ভরসা চলো। ও তো মন্ত্রীর সঙ্গে আমাদের লাস্ট চিঠিও দিয়েছি, আমাদের সঙ্গে কথা হয়েছে, উনি কথা দিয়েছেন, কোনো অসুবিধা নেই। তো ধুসিকা যাতে পানা সাফ করে দিয়েছে না? সব চলছে, এখনো কিছু চলছে। বৃষ্টির জন্য বন্ধ আছে, বন্ধ আছে। আবার হবে। আচ্ছা। আর ওখানে কালনার খানিকটা পড়ছে, ওদেরও আমি বললাম, হুম, হুম, হুম। প্রণববাবু যে সভাপতি আছে ওকে বললাম যে তুমি দেখো ওখানে দুটো গ্রাম করলে একটা গিয়ে একবারে। একটা অবজেকশন রয়েছে যে মাস্টার বাবু শুধু খাটি ওই দিকটা দেখে, এই দিকটা আসে না। না ওটা তো বা যতবারই আপনার প্রোফাইলে দেখা যায় আপনি শুধু মেমারি ওই দিকটা, না, মেমারি না, হসপিটাল এটা ওই ঠিক। চত্বরটা আপনি থাকেন, এটা ঠিকই বা বলছো। ওই চত্বরটা আপনি না, না, সময় দিতে পারেন না, ওখানকার মানুষের সঙ্গে থাকতে না না পারেন ঠিকই না। বলছো, এটা বলতে পারো, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওখানে দেখো এর আগে একবার বর্ষার সময় হলো, হুম। আমি ভিজিট করেছি, গেছিলেন? হ্যাঁ, একটা দেখেছি। ব্রিজ বোধহয় হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আবার একটা সেকেন্ড ব্রিজ হচ্ছে। সেই সময় ভিডিওদের নিয়ে আমি ঘুরে করেছিলাম, আচ্ছা। একটা ব্রিজ অলরেডি হয়ে গেছে, কোন জায়গাটা কোন দাবি। তার ওখানে তোমার একটা ওই ওই কি নাম আছে বলো তো, বড় মাসে ওই পাশে পাকড়ে না কি একটা নাম আছে গ্রাম, পাইকারা। পাইকারা না, আরেকটা কি আছে, একটা ছোট গ্রাম কি বলো তো, ওখান থেকে ওটা ইয়ে করা হলো, রিপেয়ার করা হলো, ওটা ঠিক জানা নেই আমার। কি একটা গ্রাম। আমি তো দেখবো সাপে কামড়ানোর যে চিকিৎসাটা, সেটা মেমারিতে চালু হয়ে গেছে না? সেরকম, হ্যাঁ মানে ওদের মানে গ্রামগঞ্জে অনেক মানুষ রয়েছে, তারা দেখবেন ধরুন একটা সাপে কামড়ালো, সঙ্গে সঙ্গে সেভাবে চিকিৎসা পাচ্ছে না, না, বা বর্ধমান ট্রান্সফার করতে করতে সে তোমায় ডেথ বলি হয়ে যাচ্ছে। তোমায় বলি যে মেমারি হাসপাতাল যে কিভাবে সার্ভিস দেয় এটা অনেকের আইডিয়া নেই। হুম। কারণ আমরা অযথা অনেক সময় ডাক্তারদের উপর চড়াও হতে যাই ভাইয়া, হয়েছে। কিন্তু এখানে এটা জানতে হবে হার্টের হুম। বা নিউরো কোনো ভালো ডাক্তার নেই, হুম। তাহলে একটা হার্টের পেশেন্ট এলো, তাকে সঙ্গে সঙ্গে বর্ধমান পাঠাতেই হবে, পাঠাতে হবে। হয় এমার্জেন্সি কেউ নামাজ। হুম, এইভাবে করাতে অনেকে বিরক্ত হয়। আবার সঙ্গে সঙ্গে দেখো কোনো জায়গায় কোনো হয়তো অস্ত্রোপচারের দরকার, এখন সেটাও পারবে না, পাঠাবে। নেই। কিছু কিছু জায়গায় গাফিলতি আছে। আছে, তার কারণ হচ্ছে এখানে ডাক্তার এবং
স্টাফ খুব কম। খুব কম। আমরা বারবার বলার আবেদন করেছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখানে যে যুক্তিটা দেখিয়েছেন সেটা তো সবাই জানেন না। বর্তমানে এখন সাপে কামড়ানোর চিকিৎসা মেমারিতে হচ্ছে না। না হচ্ছে, ওটা বলতে চাইছি। মেমারি হাসপাতালে অ্যান্টিভাইরাস চালু হয়েছে। মেমারি হাসপাতাল অ্যান্টিভেনম যেটা অ্যান্টিভেনম সেটা চলছে। মাঝখানে কিছুটা ওষুধের অসুবিধা ছিল অল্প কিছুদিন, কিন্তু এখন তুমি এই ধরো নিশিয়াগড় হাসপাতাল, কালনা হাসপাতাল, জামালপুর হাসপাতাল, এধার থেকে আমরা তোমার এই মন্তেশ্বর, এরাও এখন মেমারির স্বর্ণাপন্ন। কারণ মেমারিকে দেখতে হবে, মেমারি একটু বড় ধরনের হাসপাতাল এবং একটু পরিকাঠামোটা ভালো আছে। তো মানে বিরোধী দল এখন যেভাবে হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, মানে রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে। তো যবে থেকে আপনি এমএলএ হয়েছেন, বিধায়ক, কখনো অ্যাটাক হয়েছে বা ফোন করে ধমকি দিয়েছে এরকম কিছু? না না, এইসব কিছু হয়নি। এমনি দেখো, কর্মীদের অনেক সময় অনেক বক্তব্য থাকতেই পারে, আমি সেগুলো ওয়েলকাম করি। বিপরীত দলও বলতে পারে, ফোন করে ডাইরেক্ট থ্রেট করেন? না, বিপরীত দলও বলতে পারে, অন্য কাউকে আপনার দলকে বলেছে এরকম কিছু, সেটা আপনার দলকে কেউ যদি বলে থাকে দল আবার আমাকে জানতে চাইবে। আপনি কি মনে করেন রাজনীতিতে বিরোধী দল থাকা ভালো? অবশ্যই, আমি তো বলেছি বিরোধী দল থাকা ভালো। বিরোধী দল প্রকৃত গণতন্ত্রের কাজটা করবে। আমরা তো সবসময় বিরোধী দলের যদি মনে করি যে বিরোধী দল থাকতে দেবো না, দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী তিনি তো কথা বলেন না, অভিষেক ব্যানার্জিও সে কথা বলেন না, সুব্রত বক্সী যে জেলা সভাপতি তারা বলেন না, কেউই বলেন না, কোনো রাজ্য নেতৃত্ব বলেন না। তো তারা চান কিন্তু একটা সৌজন্য বজায় রেখে করুন। কিছুক্ষণ আগে আপনি বললেন যে বিরোধীরা এইভাবে যদি বিরোধী করছে বা নিষ্ঠাভাবে যদি বিরোধী করে তাহলে কোনো সমস্যা নেই, বাট আপনি যদি বিরোধী দলে থাকতেন তাহলে আপনি কিভাবে বিরোধী করতেন? আমি অন্য আমার পড়ার মতো অন্য, যেমন বিভিন্ন জায়গায় আবেদন করা, বিভিন্ন জায়গায় দরবার করা, প্রশাসনের কাছে যাওয়া, একটা জায়গা না একটা জায়গা বললে একটা সমাধান হবে। সিপিএম বন্ধুরা আছেন, তারা তারা স্বীকার করবেন। সেটা হচ্ছে কি, যে তখন কিন্তু গ্রামে বা লোকাল কংগ্রেসের কাছ থেকে, মানে আমি 76-77 বা তার আগে বলছি বা তারপরেও বলছি, যে এই সময় কোনো আমরা ঠিকমতো সুরাহা পেতাম না। আপনি তো দীর্ঘ সময় আপনি রাজনীতিতে রয়েছেন এবং আমরা দেখেছি মেমারি এলাকায় অনেক, আপনি ছাড়াও আপনার মতো অনেক তারা বুদ্ধিজীবী মহলে বা রাজনীতি দীর্ঘ বছর ধরে রয়েছে। বাট কাকে বেশি শ্রদ্ধা করেন, মানে তৃণমূল বাদে যারা অন্যান্য দলে রয়েছে, যে হ্যাঁ মানুষটা পুরনো রাজনীতিবিদ রয়েছে, একটা যদি নাম বলেন? না, শ্রদ্ধা করার জায়গা সে জায়গা নেই সেভাবে। আপনি মানেন যে হ্যাঁ মানুষটা অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতাবিদ রাজনীতি আমাদের থেকে সিনিয়র সেরকম কাউকে পাচ্ছি বিজেপিতে, তৃণমূল, কংগ্রেসে, সিপিএম এ, সেরকম কাউকে পাচ্ছেন না। এবং তুমি একটা জিনিস স্বীকার করবে, সেটা হচ্ছে যে এই যে 2005-এ তোমার মেমারিতে, তোমার জানো না, মেমারিতে আমাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। মাথায় রড দিয়ে আক্রমণ করেছিল। হ্যাঁ, আমি প্রায় মৃত্যুশয্যায়। আচ্ছা, প্রায় মৃত্যুশয্যায়। কত সালে হয়েছিল? গোটা মেমারি তারপরের দিন মানে নীরবে প্রতিবাদ অবস্থা ছিল। এবং তখন আজকে অনেকে প্রয়াত হয়েছেন, সিপিএম এর অনেক মহামহিম ছিলেন তখন, তারাও মারা গেছে। এখন সেই সময় কিন্তু ভাবতে হবে যে তারা কিন্তু অনেকে রাজনীতির যে আবার লোক ছিলেন না, তারা রাজনীতি বোঝেন, এখনো অনেকে রয়েছেন, কিন্তু তারা সব মিছিল করে যখন মারে তখন তো আমাকে শিক্ষা দিতে চেয়েছিলেন এবং আমাকেই বেছে নিলেন কেন? গোটা মেমারির মধ্যে আমাকেই বেছে নিলেন কেন? যে কে আঘাত করলেন, অনেক রাজনৈতিক দলদের চলে যাওয়ার সুযোগ দিলেন, এই তোমরা পালিয়ে যাও, আমারটা করবো, আমারটা দেখবো, এটা নয়। রাজনীতি মানে একাকিত্ব হয়ে একটা কাজ করা। তো সেই তুলনায় আপনার অভিজ্ঞতা কি? এটা আমাদের শেষ প্রশ্ন। আমি আগে এই প্রশ্নের উত্তর দিয়েছি অন্যভাবে। সেটা হচ্ছে যে যত গন্ডগোল তো এটা নিয়ে, একাকিত্ব, নিজে ভালো থাকবো, নিজেরটা গুছিয়ে নেবো, আর বোধহয় দল ক্ষমতায় আসবে না, এখানেই আমার শেষ দিতে হবে, এইসব করতে গিয়ে আমরা কি করব, দলের বিপদটা ডেকে নিয়ে আসছি। এটা কোনো সময় কাম্য নয়, হওয়া উচিত না। দল খুব সাংঘাতিকভাবে এটা দেখছে এবং এই জায়গা হলে তো দলের অস্তিত্বর ব্যাপার হয়ে যাবে না, তখন সেই অস্তিত্বটা নিয়ে অসুবিধা দেখা দেবে। সেই জায়গায়, কারণ যে দল স্বয়ং মমতা ব্যানার্জি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু চাইবেন না এটা নষ্ট হোক, এটা শেষ হয়ে যাক। কাজে এটাকে স্থায়ী করতে হবে, আরো মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে হবে, মানুষের আশীর্বাদ বেশি করে নিতে হবে, সেইভাবে এগিয়ে যেতে হবে, যার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। তৃণমূল দলটা আজকে এমন হয়ে গেছে, ছোট ছোট গ্রামীণ যে লোকাল নেতা রয়েছে তারা, আপনার মনে হয় না যে তারা তৃণমূল দলটাকে শেষ করে দিচ্ছে এবং আগামী দিনও শেষ করে দেবে বলে মনে হচ্ছে? না, ছোট ছোট, একটু আগে এটাও বলেছি তোমাকে, ছোট ছোট বড় নবীন প্রবীণ এসব কোনো ব্যাপার না। এটা আইডেন্টিফাই করতে হবে যে যারা হয়তো দীর্ঘদিন ধরে আছে, তারা
যদি সত্যি করে অন্তরালে কোনো ক্ষতি করে বা যদি বোঝা যায় যে এর থেকে ক্ষতি হতে পারে, তাকে সংযত হতে হবে বা তাকে দল সংযত করার চেষ্টা করবে। নিশ্চয়ই আমরা প্রত্যেকবারই একবারই না ইয়ে করলেও তাকে সতর্ক করা ইয়ে করা এগুলো চলছে, এগুলো বহিষ্কার করছে। তোমরা দেখছো সাময়িক বরখাস্ত এগুলো চলছে প্রক্রিয়া, এবং এটা নিশ্চয়ই একটা কন্ট্রোলের মধ্যে আনতে হবে যাতে সবাই আমরা সামগ্রিকভাবে দলটার কথা ভাবি। যাই হোক, খুব ভালো হলো মাস্টারমশাই, এতটা মূল্যবান এতটা ব্যস্ত থাকা সত্ত্বেও অলরেডি অনেক মানুষ এসে আপনার জন্য ওয়েট করছে আপনার ঘরে বাইরে। তো আমরা প্রায় 2 ঘন্টা আমরা পডকাস্টটা শেষ করলাম। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত মানে পিছনে থাকা পরেও ওয়েট করার পরেও আপনি সময় দিয়েছেন। বুঝতে পারলাম না সময়টা কিভাবে কেটে গেল। হ্যাঁ, খুব 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 আমার পার্সোনালি খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনার সবকিছু। আর আপনারাও জানলেন এই বিষয়ে যে মাস্টারমশাই শুধু রাজনীতিবিদই নয়, এনার বাল্যকাল থেকে শুরু করে বাল্যকালের রাজনীতি থেকে শুরু করে এটা নিয়ে আপনার কি মতামত, আর এই মানুষটাকে যদি চেনেন এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা পডকাস্ট, নতুন একজন অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। থ্যাংক ইউ। মানে আপনার যে আমাদের সঙ্গে যেই মানে পডকাস্টটা হলো, যে আলোচনাটা হলো, এই বিষয় নিয়ে আপনার কি প্রতিক্রিয়া যদি একটু আমাদের দর্শককে যদি বলেন এক লাইন। আমার প্রতিক্রিয়া, দেখো ভাই, তোমরা এসেছো, তোমাদের ঘরেও আমি ধন্যবাদ জানাই, কেন তোমরা অনেকবারই চেষ্টা করেছো। আমি বলেছিলাম যে এত ব্যস্ততার মাঝে ব্যস্ততার মধ্যে দরকার নেই, আর এত প্রচারের মতো কোনো বিষয় নেই, কিন্তু দলীয় একটা তোমার কি বলবো যে প্রোগ্রামের বিষয় বা মানুষের ক্রিয়াটা, এবং তোমাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম। আমরা জানিও যদিও যে পাবলিক রিডিংটা আমাদের থাকে, যে কে কিভাবে নিচ্ছেন, এটা আদৌ গ্রহণযোগ্য হচ্ছে কিনা, এটা সম্বন্ধে তোমরা বললে আরো ভালো লাগলো। আমি নিজেকে আরো সমৃদ্ধ করব, এবং তোমরা এইভাবেই করতে থাকো। নিশ্চয়ই অসুবিধা থাকলে বলবে, তোমরাও জনপ্রতিনিধির কাজ করো, তোমাদের যদি মনে হয় কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে, নিশ্চয়ই সেটা আমাদের দৃষ্টিগোচর করবে। আচ্ছা, করবেন তো আমাদের হেল্প? অবশ্যই, ভালো থাকবে, ভালো হবে। তাতে নমস্কার, সর্বস্তরে পৌঁছাতে পারবে না, আমরা সর্বস্তরে পৌঁছাতে পারবো না। একদম একদম।